তো ওয়েব সার্ভিস আর এপিআই এই দুইটা জিনিসের মধ্যে আর কি আমাদের ডিফারেন্সিয়েট করতে মানে কম হচ্ছে। তো মনে করো আমরা ফার্স্ট ইয়ার থেকে যখন থেকে আর কি কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়া শুরু করি, বুঝে না বুঝে সব জায়গাতে আমরা এপিআই টার্মটা ইউজ করি। আচ্ছা, তো ওয়েব সার্ভিসের ডেফিনেশন পড়ার পর যেটা মনে হয়েছে সবার যে হচ্ছে যে আচ্ছা এটা আর এপিআইটা তাহলে একই কাজ করে, এই দুটার মধ্যে তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায়? জিনিসটা হচ্ছে যে ফার্স্টে আমরা এটা এভাবে শুরু করি, আমরা যেহেতু ওয়েব সার্ভিস পড়ে ফেলছে আমাদের আলাদা করে আর এপিআই পড়ার দরকার নাই, আমাদের এপিআইটা পড়া হয়ে গেছে। হ্যাঁ, এই দুইটা টার্ম ওয়েব সার্ভিস এবং দুইটা মানে এপিআই, এই দুইটা টার্ম তোমার মনে করো সব জায়গাতে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়। তুমি যে জায়গায় ওয়েব সার্ভিস ইউজ করা দরকার তুমি যদি সেই জায়গাটাতে এপিআই ইউজ করো খুব বেশি ভুল হবে না। মানে ভুল হবে না বললেই চলে, তুমি ওয়েব সার্ভিসের জায়গায় যদি তুমি এপিআই ওয়ার্ডটা ইউজ করো তাহলে কোনো ভুলই হবে না। কিন্তু উল্টা দিক থেকে তুই চিন্তা করি যে এপিআই এর জায়গায় তুমি ওয়েব সার্ভিস, আচ্ছা আমি কি উল্টা বললাম? হ্যাঁ, মানে আমি উল্টা বলছি বুঝছো, যে আহ, মানে আমি গুলায় ফেলতেছি, আমি খুব দেখা হচ্ছে জিনিসটা হচ্ছে যে এরকম সব ওয়েব সার্ভিসই হচ্ছে এপিআই, কিন্তু সব এপিআই ওয়েব সার্ভিস না। হ্যাঁ, সো আমি যদি হচ্ছে ওয়েব সার্ভিসের জায়গায় এপিআই ইউজ করি তাইলে কোনো সমস্যা নাই, কিন্তু এপিআই এর জায়গাতে যদি আমি ওয়েব সার্ভিস ইউজ করি তাহলে দুই একটা জায়গায় একটু সমস্যা হবে আর কি, ওইটাতে আসতেছি। ফার্স্টে আমরা এটা শুরু করি যে আমার ফর্মাল যে ডেফিনেশনটা, ওয়েব সার্ভিস আর এপিআই ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে এপিআই যে কোনো দুইটা সফটওয়্যারের মধ্যে কমিউনিকেট করতে পারে এরকম একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সো এটার ফর্মাল ডেফিনেশন হচ্ছে সফটওয়্যার ইন্টারমিডিয়ারি দ্যাট অ্যালাউস টু সফটওয়্যারস টু টক টু ইচ আদার। তার মানে আমার পৃথিবীর যে কোনো দুইটা সফটওয়্যার, সেই দুইটা সফটওয়্যার যদি নিজেদের মধ্যে কমিউনিকেট করে ডেটা ট্রান্সফার করে তাহলে সেটা এপিআই। এখন নট নেসেসারিলি এই মানে এই কমিউনিকেশনটা ওভার দ্য নেটওয়ার্ক হওয়া লাগবে, এটা তোমার কম্পিউটারের দুইটা হচ্ছে সফটওয়্যার হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এপিআই। আর ওয়েব সার্ভিস একই কাজ করে, ওয়েব সার্ভিসও যে কোনো দুইটা সফটওয়্যার বা দুইটা অ্যাপ্লিকেশন এর মধ্যে কমিউনিকেশন করে, কিন্তু অবশ্যই এই কমিউনিকেশনটা ওভার নেটওয়ার্ক হওয়া লাগবে। এটা হচ্ছে তোমার ইন্টারনেট হইতে পারে, আবার মনে করে একটা অর্গানাইজেশনাল নেট হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই ডেফিনেশনটা এখানে যে ফর্মাল ডেফিনেশনটা লিখছে এটা দিছে হচ্ছে W3C বা তো ওয়েব সার্ভিস আর এপিআই এর মধ্যে মেইন ডিফারেন্স একটাই, এই একটা ডিফারেন্সের জন্য বাকি সবগুলো ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। এখন একটা এপিআই এর এক্সাম্পল দিতে পারবে যেটা হচ্ছে এপিআই কিন্তু ওয়েব সার্ভিস না? আচ্ছা, ভাই আপনি নাম বলুন, সব ওয়েব সার্ভিস হলো যে মানে সব এপিআই ওয়েব সার্ভিস? না 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 না, আমি যে জিনিসটা বলেছি তুইও ওই জিনিসটা বলেছিস, সব ওয়েব সার্ভিস এপিআই। ও আচ্ছা, সব এপিআই ওয়েব সার্ভিস না, ঠিক আছে। হ্যাঁ, সব এপিআই ওয়েব সার্ভিস না, ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিতে পারবা কেউ যেটা হচ্ছে একটা এপিআই কিন্তু ওয়েব সার্ভিস না? আচ্ছা, জিনিসটা এরকম, মনে করো আমার একটা ফোন আছে। হ্যাঁ, তো আমার আমার একটা ফোন আছে, আমার ফোনের মধ্যে মনে করো একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা কাজ করে কি টেক্সট টু স্পিচ। আমি ধরে নিচ্ছি যে এই টেক্সট টু স্পিচ এই জিনিসটা ইন্টারনেটের কোনো হেল্প নেয় না, ইন্টারনেটের হেল্প ছাড়াই আমার হচ্ছে এটা টেক্সট টু স্পিচ করে আর কি, কনভার্সন করে। অথবা অথবা আমার ফোনে হচ্ছে একটা ওসিআর অ্যাপ্লিকেশন আছে, ওসিআর আছে, ঠিক আছে। ওসিআর কি এটা তো সবাই বুঝে, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, ওসিআর অ্যাপ্লিকেশন আছে। তো আমার ফোনে মনে করো অনেকগুলো ক্যামেরা অ্যাপ্লিকেশন আছে, তাই না? তো এই সবগুলা ক্যামেরা অ্যাপ্লিকেশনে হচ্ছে ওসিআর ফিচারটা আছে। তো সবাই ওই সেম ওসিআর যে অ্যাপ্লিকেশনটা আছে ওই ওসিআর অ্যাপ্লিকেশনের কাছ থেকে হেল্প নাই। আমার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবাই ওই ওসিআর অ্যাপ্লিকেশনের কাছ থেকে হেল্প নেই, ওরা ওই অ্যাপ্লিকেশনটাকে একটা ইমেজ পাঠায়, দেন ওই অ্যাপ্লিকেশনটা টেক্সটটা হচ্ছে রিটার্ন করে। তাহলে এই যে এই
ওসিআর অ্যাপ্লিকেশনটা যেটা আমার ফোনের মধ্যেই আছে, এটা ইউজ করতে আমার অন্য কোনো সফটওয়্যারের হেল্প না লাগতেছে আমার ফোনের অ্যাপগুলোকে, মানে অন্য কোনো নেটওয়ার্কের হেল্প না লাগতেছে আমার ফোনের বাকি অ্যাপগুলো থেকে। না। তাহলে এখানে যে এই যে এখানেও কিন্তু দুইটা অ্যাপ নিজেদের মধ্যে কমিউনিকেট করতেছে। তো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? একটা এপিআই বলতে পারি অবশ্যই, কিন্তু এটাকে আমরা একটা ওয়েব সার্ভিস বলতে পারবো না, কারণ ওয়েব সার্ভিস অবশ্যই তোমার হচ্ছে ইন্টারনেটে রেজিস্টার্ড থাকা লাগবে বা কোনো একটা অর্গানাইজেশন নেটে রেজিস্টার্ড থাকা লাগবে, না হলে তোমার হচ্ছে ডাব্লিউএসডিএল ইউডিডিআই এই 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 যে রেস্ট্রিকশন গুলো আছে এইগুলো ফিল আপ করে না। তাহলে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে ওয়েব সার্ভিস আর এপিআই এর ডেফিনেশন। তো এই ডেফিনেশন পড়ার সাথে বাকিগুলো আমরা বুঝে ফেলছি যে নিড অফ নেটওয়ার্ক, একটা এপিআই তে সবসময় নিড অফ নেটওয়ার্ক নাও হইতে পারে, বাট ওয়েব সার্ভিসের সবসময় নিড অফ নেটওয়ার্ক হবে। আচ্ছা, এপিআই আর ওয়েব সার্ভিসের মধ্যে তোমার হচ্ছে ওয়েব সার্ভিস হচ্ছে লাইট ওয়েট। লাইট ওয়েট কারণ হচ্ছে ধরো সোপ বা রেস্ট যেটা ইউজ করি না কেন, এগুলো মোটামুটি একটা প্যাটার্ন ফলো করে, ঠিক আছে? তো এই প্যাটার্নটা ফলো করার ফলে যখন তুমি দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেট করবা, তখন এর সাথে তোমাকে মানে একটা সার্টেন অ্যামাউন্টের ওভারহেড পাঠাইতেই হয়। ওভারহেড ফ্লাশ যেটা একটা পার্টিকুলার ফরম্যাটে, সেটা তুমি এক্সএমএল পাঠাও জেসন পাঠাও, যেটা দিয়ে তোমাকে একটা পার্টিকুলার ফরম্যাট মেইনটেইন করতে হয়। কিন্তু তোমার এপিআই এর ক্ষেত্রে তুমি দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেট করতেছো, এই দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবা, কোন ফরম্যাটের কথা বলবা, এটা আসলে তোমার কমপ্লিটলি নিজের ব্যাপার। এই দুটা অ্যাপ্লিকেশন যদি বোঝে, দুনিয়ার অন্য কেউ না বোঝে, তোমার কোনো সমস্যা নেই, তোমার হচ্ছে কমিউনিকেশনটা হইলেই হইলো। তো এপিআই এর বাউন্ডিংস বা রেস্ট্রিকশনস আসলে অনেক কম, তো ওই জন্য এই এপিআই কে আসলে আমরা ওয়েব সার্ভিস থেকে লাইট ওয়েট আর্কিটেকচার বলতে পারি। কিন্তু ওই ওই জিনিসটা মানে ওই ডিবেটটা আবার আইনা না যে ভাই এইটা তো হচ্ছে মানে ওয়েব সার্ভিস তো একটা এপিআই, তখন তা তাহলে লাইট ওয়েট থাকতেছে না। ওয়েব সার্ভিস বাদে যে এপিআই গুলোর কথা বলতেছি বা ইন জেনারেল যদি বলি, তাইলে আর কি এপিআই এর আর্কিটেকচার ওয়েব সার্ভিস থেকে লাইট আসবে। বুঝছি? জি ভাই। হ্যাঁ, কিন্তু রেস্টফুল ওয়েব সার্ভিস তো এপিআই এর মতোই কাজ করে না, মানে ওইটা তো কোনো সব ফরম্যাট API ইউজ মতো করে কাজ না। করে না। হ্যাঁ, রেস্টফুল করতে ফরম্যাট পারে। আছে তো, রেস্টফুল ফরম্যাট তুমি ওই যে এইচটিটিপি প্রোটোকলে যেরকম ওই যে ক্রিয়েট আপডেট ডিলিট পুট ডিলিট এই অ্যাকশন ভার্ব গুলো ইউজ না করে হ্যাঁ হ্যাঁ, এভাবে যদি না করো, তাহলে তো ওই রেস্টফুল ওয়েব সার্ভিসও কাজ করবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, রেস্টফুল সব দুইটাই কিন্তু এপিআই। তো তুমি যদি ওইভাবে হায়ারার্কি করো, তাহলে আর কি সোপ থেকে রেস্টফুল একটু লাইট ওয়েট, তারপরে অন্য তোমার মতো করে দুইটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন তুমি আরো লাইট ওয়েট ভাবে কমিউনিকেট করাইতে পারবা তোমার নিড অনুযায়ী। এই যে আমার যে ওভারহেড গুলো অ্যাড করা হয়, এই ওভারহেড গুলো অ্যাড করার মেইন একটা রিজনই কিন্তু হচ্ছে সিকিউরিটি ইস্যুটা যদি বাদ দেই, যে আমার ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিংটা, বুঝছো? এই ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার আর কি এই আর্কিটেকচারটা এতটা লাইট ওয়েট থাকে না। কিন্তু এই ক্রাইটেরিয়াটা যখন আমি তুলে দিচ্ছি, তখন কিন্তু আমার আসলে আমি যে কোনো ভাবে কমিউনিকেট করাতে পারবো দুটো অ্যাপ্লিকেশনকে। আচ্ছা, এই যে ওয়েব সার্ভিসের ক্ষেত্রে আমার এখনো কিন্তু একটা ইয়া থেকেই যাচ্ছে যে স্টাইল অফ কমিউনিকেশন একটা হচ্ছে রেস্ট্রিকশন থেকেই যাচ্ছে, যে তুমি হচ্ছে সোপ মেসেজ পাঠাইতে পারবা, তারপর রেস্টফুল রিকোয়েস্ট পাঠাইতে পারবা, আর হচ্ছে এক্সএমএল আরপিসি প্রসিডিউর কল, রিমোট প্রসিডিউর কল করতে পারবা। এইগুলোর বাইরে তুমি কিন্তু ওয়েব সার্ভিস থেকে কিছু করতে পারতেছো না, কিন্তু এপিআই তে তুমি যে কোনো টাইপ কমিউনিকেশন করতে পারবা। আচ্ছা, তো ভাই আরপিসি জিনিসটা কি ভাই? আরপিসি হচ্ছে রিমোট প্রসিডিউর কল। তোমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট বলতেছে একটা ওয়েব সার্ভিস আছে। তো এই ওয়েব সার্ভিসে অনেকগুলো মেথড আছে, তো এক একটা মেথড তোমাকে এক একটা ফাংশনালিটি প্রোভাইড করে। তুমি ক্লায়েন্ট সাইড থেকে ওই ওয়েব সার্ভিসের যে কোনো একটা মেথড ইনভোক করতে পারবা বা মেথড কল করতে পারবা। ওই মেথডটা কল করলে ওই মেথডটা তোমাকে যে আউটপুটটা দেওয়ার কথা, সেই আউটপুটটা সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাস প্রসেসে তোমাকে প্রোভাইড করবে। আউটপুটটা কি মানে অন্য একটা মেশিনে বা ওয়েব সার্ভিসটা যেখানে হোস্ট করা আরপিসি যদি আমি কল করি, তাহলে আউটপুটটা কি আমি রিটার্ন পাবো সামহাউ ওভার দ্য নেটওয়ার্ক, নাকি আউটপুটটা ওই মেশিনের মধ্যে আসবে? আউটপুটটা রিটার্ন পাবা। আচ্ছা, মানে ওভার দ্য নেটওয়ার্ক আসবে আর কি। হ্যাঁ, ওভার দ্য নেটওয়ার্ক আছে, আউটপুট আসলে রিটার্ন পাবা। আচ্ছা, এখানে আউটপুটটা রিটার্ন পাওয়ার আবার দুইটা অপশন আছে, তুমি সিনক্রোনাসলিও পাইতে পারো, অ্যাসিনক্রোনাসলিও পাইতে পারো। জি।
ঠিক আছে। ওই দুটো তো বুঝছো যে সিনক্রোনাসলি পাইতে গেলে তুমি ওই আউটপুটটা পাওয়ার আগে মাঝে অন্য কোনো কাজ করতে পারবে না। জি ভাই, জি ভাই। তো ওই যে ওয়েব সার্ভিস আর ওয়েব এপিআই এই দুইটা টার্ম একদম সেম। এই দুইটা টার্মের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই, ওয়েব সার্ভিস আর ওয়েব এপিআই। তো ওই ওয়েব এপিআই গুলা এইচটিটিপি প্রোটোকল ফলো করে, আর অন্যান্য এপিআই এর ক্ষেত্রে তুমি আর কি মানে আমি ওই কোনো প্রোটোকল ফলো না করলেও আর কি চলে আর কি। আচ্ছা, হোস্টিং তো বুঝতেছো যে হচ্ছে ওয়েব সার্ভিস গুলা আমার বা ওয়েব এপিআই গুলা এগুলো সবসময় আমার ইন্টারনেটে হোস্ট করা লাগবে, কিন্তু এপিআই এর ক্ষেত্রে আমার আসলে এমন কোনো রেস্ট্রিকশন নাই যে এটা আমি কই হোস্ট করতে পারবো, তুমি যে কোনো জায়গায় হোস্ট করতে পারবে। আর ওয়েব সার্ভিস যেগুলো আমরা ক্রিয়েট করি বা ওয়েব এপিআই ক্রিয়েট করি, নিজেরা যেগুলো ক্রিয়েট করি সেগুলো আর কি বেশিরভাগই ওপেন সোর্স হয় না, বাট এপিআই অনেক ক্ষেত্রে ওপেন সোর্স করে দেওয়া হয়। এটা আসলে শিওরলি বলে দেওয়া যায় না। আমি আসলে এই ডিফারেন্স গুলা যেখান থেকে নিছি ওখানে এই পয়েন্টটা ছিল যে ওয়েব সার্ভিস মোস্টলি তোমার হচ্ছে ওপেন সোর্স হয় না, বাট এপিআই মোস্টলি ওপেন সোর্স হয়। আমি আসলে এটার সাথে কমপ্লিটলি এগ্রি করি না, বাট জানি না যেহেতু আছে সো বলতে পারো আর কি। মানে এই পয়েন্টের ব্যাপারে আমি নিজে শিওর না। আচ্ছা, কারণ তুমি যদি নিজে থেকে ওই এপিআই বানাও আর ওয়েব সার্ভিস বানাও, তোমার যদি তুমি সেগুলো ওপেন সোর্স করবে না, যেগুলো পাবলিক এপিআই বা ওগুলো তো বেশিরভাগ ওয়েব সার্ভিস অ্যাপ্লিকেশন। যাই হোক, তো এই জিনিসটার ব্যাপারে আমি আসলে শিওর না। তো তারপরে এই যত কিছু বললাম সবকিছু সামারি হচ্ছে একটা কথা, এই একটা কথাতে তুমি এর থেকে আরো বেশি 10-12টা ডিফারেন্স বানাই ফেলতে পারবা। মানে বেসিক্যালি তোমার যদি এই একটা কথা মনে থাকে যে অল ওয়েব সার্ভিসেস আর এপিআই বাট নট অল এপিআইস আর ওয়েব সার্ভিসেস, ঠিক আছে? এই একটা কথা মনে থাকলে আর যদি তুমি ওয়েব সার্ভিসটা পড়ো তাহলে এই সব কয়টা ডিফারেন্স আসলে তুমি মানে নিজে নিজে বানাই লিখতে পারবা। আমি এতক্ষণ ঘুরায় ফিরে একই কথা বলছি, সবগুলোর আসলে মেইন রিজন ওই একটাই ছিল যে একটা নেটওয়ার্ক ইউজ করে আর একটা নেটওয়ার্ক ইউজ করে না। এই নেটওয়ার্ক ইউজ করা না করা এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, তো এই ডিফারেন্সটা আসছে হলো এখান থেকে। তাহলে এপিআই ওয়েব সার্ভিস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমরা কি এপিআই ওয়েব সার্ভিস এই টপিকটা থেকে চলে যাবো? ভাই আগের ক্লাসের একটা জিনিস একটু বুঝি নাই ভাই। ওয়েব সার্ভিসের অ্যাডভান্টেজের মধ্যে ভাই ফার্স্ট পয়েন্টটা ছিল এক্সপোজিং বিজনেস ফাংশনালিটি অন দি নেটওয়ার্ক। এই পয়েন্টটা ভাই বুঝি নাই আর কি কেমনে হইলো। আচ্ছা, এক্সপোজিং বিজনেস ফাংশনালিটি অন দ্য নেটওয়ার্ক এর মানে এই না যে তুমি তোমার বিজনেস লজিক গুলো বলে দিবা আরেকজনকে, হ্যাঁ ঠিক আছে? জি ভাই। তো এর মানে এই না যে তুমি হচ্ছে তোমার বিজনেস লজিক গুলো আরেকজনকে বলে দিবা। জিনিসটা এরকম, মনে করো এই ধরো দুই একটা হচ্ছে খুব নামি দামি ওই ফ্যাশন ব্র্যান্ডের নাম বলো তো, ধরো যে ফ্রান্সে আছে না কিছু, ধরো রালফ লরেন, তারপরে হচ্ছে কার্টিয়ে, তারপর ডায়র, এগুলা তাই না? এগুলো উচ্চারণ করা অনেক কঠিন, আমি উচ্চারণ ঠিক মতো করতে সিগন্যাল দিয়ে যাবে। যাই হোক, তো ধরো এরকম মনে করো আমার একটা আছে, ওয়েব সার্ভিস আছে, মানে ওয়েব সার্ভিস না, আমার একটা ওয়েবসাইট আছে। তো আমি ওয়েবসাইটটাতে কি করব, এই যে ফ্রেঞ্চ যে প্রোডাক্টস গুলো আছে এইগুলোর আমি জেনুইন প্রোডাক্ট আনবো, হ্যাঁ ইম্পোর্ট করব। আমি আর কি এই যে চক বাজারের জিনিসপত্র বা ঢাকায় যে লোকাল বিক্রি করে ওইগুলো সেল করব না। এখন আমি কি করতে পারি, আমি একটা ওয়েবসাইট বানাবো, যে ওয়েবসাইটে ঢুকলে তুমি আর কি এই প্রোডাক্ট গুলোর কারেন্ট প্রাইস দেখতে পারবা। ধরো লুই ভিটনের একটা ব্যাগ, ওই ব্যাগটার তো একটা দাম হচ্ছে ওদের ওয়েবসাইটে তো দেয়াই আছে, তো আমার ওয়েবসাইটে ওইটার একটা দাম দেওয়া থাকবে ইনক্লুডিং মনে করো আদার চার্জেস। এই যে আমি যে আনবো তারপরে আমার কিছু লাভ থাকতে হবে, তারপর আমাকে ট্যাক্স দিতে হবে, কারণ ওদের কিন্তু কোনো স্টোর বানাচ্ছে। আবার আমার ওয়েবসাইটে গেলে তুমি একইভাবে যেমন লুই ভিটনের ব্যাগেরও প্রাইস দেখতে পারবা,
আবার মনে করো একটা কার্টিয়ার ওয়াচ, হ্যাঁ, তো এই ওয়াচের প্রাইস আবার আমার ওয়েবসাইটে দেখতে হবে, মানে আমার প্রাইসটা ওখান থেকে এনে ল্যাপটপ করে যে প্রাইসটা হয়। এখানে আমি এই ডেটাটা কেমনে কালেক্ট করতেছি, এই যে কার্টিয়ে, তারপর লুই ভিটন, তারপর লরেন, এদের হচ্ছে আলাদা আলাদা 3টা ওয়েব সার্ভিস আছে। তো ওই ওয়েব সার্ভিসে ওদের কমপ্লিট প্রোডাক্টের লিস্ট আর হচ্ছে প্রাইসটা থাকে। আমি ওই প্রাইসটা কালেক্ট করি, দেন হচ্ছে ওর সাথে আমার প্রাইস অ্যাড করি, দেন আমার ওয়েবসাইটে এরকম 3টা সোর্স থেকে নিয়ে একসাথে পাবলিশ করি আর কি। আরো আছে আর কি। এখানে আমার লাভটা তো বুঝলা যায়, আমার ব্যবসাটা পুরাই আর কি এই জিনিসটার উপরেই দাঁড়ায়, ডেটা কালেকশনের উপরেই দাঁড়ায় আর কি। হ্যাঁ, এখানে কি এই যে লুই ভিটনের কোনো লাভ নাই? আছে ওদের কিন্তু রিচ বাড়তেছে, তাই না? তাহলে ওরা ওদের যে বিজনেস ফাংশনালিটিটা, এইটা আমার দেশের নেটওয়ার্কের কাছে এক্সপোজ করছে কার মাধ্যমে? ওরা যে ওয়েব সার্ভিসটা ক্রিয়েট করে রাখছে এটার মাধ্যমে না? জি ভাই। তো এই যে এটা আসলে বোঝাইতে চাইছিলাম আমি। জি ভাই, বুঝতে পারছি। বুঝছো? ভাই ওভারহেড জিনিসটা কি, যে ওয়েব সার্ভিসে আবার একটু বলবেন? ও, ওভারহেড বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে তোমার যে অ্যাকচুয়াল ডেটাটা, হ্যাঁ, মনে করো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে এটা মনে করো ক্লায়েন্ট, আর এটা মনে করো ওয়েব সার্ভিস। তো এদের মধ্যে মনে করো একটা কমিউনিকেশন হয়েছে, তো এদের মধ্যে যদি ডেটা ট্রান্সফার হয়, ডেটাটার ফরম্যাট কি হয় বলতো? এনভেলপ, তারপর একটা হেডার সেকশন থাকবে, তারপর একটা বডি থাকবে। বডির মধ্যে মনে করো লিঙ্কস রাখা। তাহলে তুমি এই যে এই ওয়েব সার্ভিস আর ক্লায়েন্ট এদের মধ্যে যে কমিউনিকেশনটা হয়েছে এটা হচ্ছে সোপ। এই কমিউনিকেশনের মধ্যে যে ইনফরমেশন যেটা তুমি অ্যাকচুয়ালি পাঠাইতে চাও, ওই ইনফরমেশন কতটুকু? হ্যালো, এর সাথে তুমি সারা দুনিয়ার ইনফরমেশন পাঠাইতেছো, কি এনকোডিং ইউজ করতে পারবে? সোপ ওভার এইচটিটিপি। তারপর কি প্রোটোকল ইউজ করতে পারবে? সোপ ওভার এইচটিটিপি। ক্লায়েন্টকে, সার্ভারকে, কই আছে, হ্যান ত্যান হাজার ইনফরমেশন পাঠাইছো। এইগুলো তো তোমার কমিউনিকেশনটা সাকসেসফুল। আবার তুমি তো ওই যে সিকিউরিটি ইস্যুগুলো বাদই দিলাম, মানে সিকিউরিটির জন্য তুমি আরো অনেক ইনফরমেশন পাঠাও। তো তোমার এই যে অ্যাকচুয়াল মেসেজ হ্যালো, বাট তুমি পাঠাচ্ছ আর কি অনেক জিনিসপত্র, তাই না? তোমার এই 6-5 বিটের একটা ডেটা পাঠানোর জন্য তুমি পাঠাচ্ছ হাজার হাজার, এই বাকি যে সবগুলোই হচ্ছে ওখানে। বুঝতে পারছো? এরপরে ক্লাস আছে 12টা থেকে। 12টা থেকে না? আচ্ছা, তো আমরা আর একটু লেখাপড়া করি। আমরা মনে করো টপিকে একটা হঠাৎ করে বড় একটা শিফট নিলাম। আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো পড়তেছিলাম সেই জিনিসগুলো ছিল হচ্ছে তোমার মনে করো ওয়েব টেকনোলজি, মানে কেমনে আর কি একটা ওয়েবসাইট কাজ করে। তো এই ওয়েব টেকনোলজিস থেকে আমরা চলে গেলাম হচ্ছে আর্কিটেকচারাল প্যাটার্ন।
এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনকে তুমি তিনটা লজিক্যাল কম্পোনেন্টে ডিভাইড করতে পারবা। একটা হচ্ছে মডেল, আরেকটা ভিউ, আর একটা হলো কন্ট্রোলার। এটা কোডিং করার সময় তোমার একটা আর্কিটেকচারাল প্যাটার্ন, এমন না যে এই প্যাটার্নটা যদি তুমি ফলো না করো তাহলে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন কাজ করবে না। তোমার অ্যাপ্লিকেশনটা তখনও কাজ করবে, কিন্তু তুমি যখন একটা বড় অ্যাপ্লিকেশন বিল্ড করবা তখন তোমার টেস্টেবিলিটিটা যাতে ইজিয়ার হয়, রিউজেবিলিটিটা যাতে বাড়ে, ডিবাগিং যাতে বাড়ে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এনশিওর করার জন্য এই মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচারাল প্যাটার্নটা আসলে ফলো করা হয়। এই প্যাটার্নটা প্রথম ডিসকাস করা হয়েছিল 1979-এ, মানে ফার্স্ট ডিসকাস করা হয়েছে। তখনও এটা আর কি ওয়াইডলি ইউজড বা ওয়াইডলি অ্যাপ্রুভড কোনো আর্কিটেকচারাল প্যাটার্ন না। তো ফার্স্ট যে ইউজ করছে আমি না তার নাম উচ্চারণ করতে পারি না, সো আমি এটা উচ্চারণ করার চেষ্টাও করবো না। হ্যাঁ, তোমাদেরও আসলে উচ্চারণ করার দরকার নাই, ওই পরীক্ষার খাতায় যদি লেখার দরকার হয় তাহলে লিখে দিও। তো এই আর্কিটেকচারাল প্যাটার্নটা যখন মানে প্রথম ডিসকাস হয়েছে, এটা আসলে ওয়াইডলি মানে ওয়েব কমিউনিটির কাছে তখনও আর কি ইন্ট্রোডিউস করা হয় নাই। এরপরে ফার্স্ট ইন্ট্রোডিউস, আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট ডিসকাস। এই ইনফরমেশন গুলো দরকার না, এমভিসি কি ওটা একটু মানে 2 মিনিটের জিনিস, ওটা বলতেছি, কিন্তু বেশি তাড়াতাড়ি এত বড় একটা টপিক শেষ হয়ে যাবে দেখে যে এই জিনিসগুলো বলে রাখতেছি। এমভিসি সিমিলার কি কি আর্কিটেকচারাল প্যাটার্ন আছে কি এমভিসি একাই? এমভিসি সিমিলার যে আর্কিটেকচারাল প্যাটার্ন আছে ওটা হচ্ছে কিছুই না, মানে তুই কোনোটাই ফলো করবি না। আর কি আছে আমি জানি না রে। আচ্ছা, তো এই 1987-এ এটা যখন ইন্ট্রোডিউস করা হয় তখন এটা একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ইন্ট্রোডিউস করা হয়, সেটা হচ্ছে স্মল। মানে পার্টিকুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। তো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আর কি তখনকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে এখনকার ফ্রেমওয়ার্কের সাথে কম্পেয়ার করতে পারো। তো এরপরে এটা হচ্ছে তোমার ফার্স্ট একটা জেনারেল কনসেপ্ট হিসাবে অ্যাকসেপ্টেড হয়ে হচ্ছে 1988। তবে এই এমভিসি প্যাটার্নটা ওয়েব অ্যাপ্লিকেশনে ইউজ হচ্ছে তোমার রিসেন্টলি। আগে এইগুলো ইউজ করা হয়তো তোমার ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশি। এমন না যে এমভিসি প্যাটার্ন শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই আছে, এটা হচ্ছে আগে ইউজ করা হয়তো ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন এমভিসি প্যাটার্নটা যে কাজ করে, একটা বড় একটা সফটওয়্যার বানাবো, এই বড় একটা সফটওয়্যারকে আমি হচ্ছে মডেল, ভিউ আর কন্ট্রোলার এই তিনটা ভাগে ভাগ করব। এটা হচ্ছে মডেল, ভিউ এবং কন্ট্রোলার বা এমভিসি প্যাটার্নের মূল কথা। ভিউ জিনিসটা হচ্ছে আমার যে ফাইলগুলা তুমি মনে করো একটা ওয়েব সার্ভিস বা অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভিস বলতেছে, একটা অ্যাপ্লিকেশনে ঢুকলে তুমি যা যা দেখতে পারো, যে এইচটিএমএল কোড গুলো দেখতে পারো, যে সিএসএস গুলা থাকে, এই সব কিছুই হচ্ছে তোমার ভিউয়ের আন্ডারে পড়ে। মডেল হচ্ছে তোমার ডেটাবেস বা স্টোরেজ, যেখানে তোমার ইনফরমেশন থাকে। আর কন্ট্রোলার হচ্ছে এই দুটার কমিউনিকেশনটা করে। এক্সাম্পল দিলে জিনিসটা ভালো করে বুঝতে পারবো। তার আগে বলি, একটা প্রজেক্টের কথা ভাবি। মনে করো আমার একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আছে।
এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে আমি একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করাচ্ছি। এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে আমি হচ্ছে এমভিসি আর্কিটেকচারটা এই অ্যাপ্রোচে দুই ভাবে যাইতে পারি। আমি এমভিসি ইমপ্লিমেন্ট করবো কিন্তু দুই ভাবে যাইতে পারি। ফার্স্ট যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা হচ্ছে আমি প্রথমে আমার এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ছোট ছোট এন্টিটিতে ডিভাইড করে নিই। যেমন ধরো আমার এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে মেজর প্লেয়ার কারা? মেজর প্লেয়ার হচ্ছে যে মনে করো টিচার, স্টুডেন্ট, অ্যাডমিনে যাচ্ছে না আর কি, আচ্ছা ধরো আরেকটা অ্যাডমিন। তো এইভাবে ডিভাইড করলাম যে আমার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে মেজর প্লেয়ার হচ্ছে এই তিনটা, টিচার, স্টুডেন্ট, অ্যাডমিন। এরপরে আমি যেটা করতে পারি, এই টিচারকে আমি তিন ভাগে ভাগ করতে পারি। টিচারের মডেলে কি থাকবে? টিচার রিলেটেড যে ডেটাবেস থাকবে, মনে করো যে টিচার ইনফো টেবিল থাকতে পারে, তারপর কোর্স ডিস্ট্রিবিউশন টেবিল থাকতে পারে, আচ্ছা এখানে আবার আরেকটা মেজর প্লেয়ার আছে, সেটা হচ্ছে কোর্স। ঠিক আছে, আর ভিউতে টিচারের ভিউতে কি থাকবে? টিচারের ভিউতে কি থাকবে? মনে করো টিচারের ভিউতে হচ্ছে টিচারের প্রোফাইল থাকবে, আর হচ্ছে কন্ট্রোলার হচ্ছে এই টিচারের যে ফাংশনালিটি থাকবে বা এই টিচারের ইনফো গুলো হ্যান্ডেল করার জন্য যে ফাংশনালিটি থাকবে, সেই ফাংশনালিটি গুলো হচ্ছে তোমার কন্ট্রোলার থাকবে। তো এটা হচ্ছে টিচার সাইড থেকে এমভিসি। একইভাবে স্টুডেন্ট, অ্যাডমিন, কোর্স এগুলো সাজালাম। তো আমরা এখন যে অ্যাপ্রোচে আগাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে আমি মেজর এন্টিটি গুলো ডিভাইড করে দিলাম, দেন হচ্ছে আমি এটাকে প্রত্যেকটা এন্টিটির জন্য কি কি মডেল লাগবে, ভিউ লাগবে, কন্ট্রোলার লাগবে, সেগুলো ক্রিয়েট করলাম। এখন আমরা জানি না যে এমভিসি কেমন কাজ করে, ওটা তো পরে আসতেছে। আগে শিখতেছে যে কেমনে এমভিসি তে মানে ডিভাইড করব। আরেকটা অ্যাপ্রোচ কি হতে পারে, আমি শুরুতেই আমার পুরো প্রজেক্টকে মডেল, ভিউ, কন্ট্রোলার এই তিনটা ভাগে ভাগ করে নিই। প্রথমে আমি মনে করো মডেল বানালাম যে আমার কি কি ডেটাবেস লাগবে, মনে করো টিচার লাগবে, তারপরে হচ্ছে স্টুডেন্ট লাগবে, এরকম আরো অনেক কিছু লাগবে। তো টিচারের জন্য কি কি ভিউ ফাইল লাগবে, মনে করো টিচার প্রোফাইল লাগবে, স্টুডেন্টের জন্য লাগবে স্টুডেন্ট প্রোফাইল, তারপর রেজাল্টস এটসেট্রা। কন্ট্রোলারে মনে করো কি কি লাগবে, মনে করো টিচার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মনে করো একটা টিচার ওভারঅল একটা টিচার কন্ট্রোলার লাগবে, এর মধ্যে আরো কই গেল, টিচার কন্ট্রোলার লাগবে, স্টুডেন্ট কন্ট্রোলার লাগবে, আর একটা হচ্ছে কোর্স কন্ট্রোলার লাগবে। এরকম তো কন্ট্রোলার ভেতরে কি কি মেথড আছে ওটা বলতেছি। তো এই দুটো অ্যাপ্রোচ কি ডিফারেন্সটা বুঝতে পারছো দুটো অ্যাপ্রোচের? আবার একটু বললাম। আচ্ছা, একটাতে প্রথম টাস্কে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথমে আমি আর কি আমার যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি এখানে যে মেজর এন্টিটি গুলো আছে, যেমন ধরো একটা ই কমার্স সাইটের মধ্যে মেজর এন্টিটি কি হতে পারে, প্রোডাক্ট একটা মেজর এন্টিটি, তারপর হচ্ছে কাস্টমার একটা মেজর এন্টিটি, তারপর হচ্ছে তোমার যে যারা সেল করবে ওরা একটা মেজর এন্টিটি আর কি। ঠিক আছে, তো এইরকম মেজর এন্টিটি গুলো ডিভাইড করে নিলাম, দেন প্রত্যেকটা এন্টিটির জন্য আমি মডেল বানালাম, ভিউ বানালাম, কন্ট্রোলার বানালাম। এটা একটা এই অ্যাপ্রোচে আগাইতে থাকলাম, দেন একটা এন্টিটি শেষ, নেক্সট এন্টিটি। এরপরেও দেখবো যে আমার কিছু ইউটিলিটি কন্ট্রোলার লাগতেছে, তো ওইগুলো বানায় ফেলবো আর কি। এইভাবে আর কি একটা বড় প্রজেক্টকে আমি এমভিসি তে ডিভাইড করতে পারি। নেক্সট যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে যে আমার পুরো প্রজেক্টে আমি প্রথমে দাঁড় করাবো যে আমার এই প্রজেক্টে কি কি মডেল লাগবে বা কি কি ডেটাবেস লাগবে। এখন আমরা চিন্তা করি যে মডেল মানে হচ্ছে ডেটাবেস বা স্টোরেজ। আমার পুরো প্রজেক্টে কি কি ডেটাবেস লাগবে, একটা স্টুডেন্ট টেবিল লাগবে, একটা টিচার টেবিল লাগবে, একটা রেজাল্ট টেবিল লাগবে। ঠিক আছে, শেষ। আমার কি কি কন্ট্রোলার লাগবে, একটা টিচার কন্ট্রোলার লাগবে, একটা স্টুডেন্ট কন্ট্রোলার লাগবে, একটা রেজাল্ট কন্ট্রোলার লাগবে, শেষ।
আমার কি কি ভিউ ফাইল লাগবে, যতগুলো পেজ ততগুলো ভিউ ফাইল, আমি ইউআরএল দেখে ভিউ ফাইল বানাবো। ঠিক আছে না? এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ, যার যে অ্যাপ্রোচটা ভালো লাগে। কিন্তু আমার মেইন গোলটা হচ্ছে যাতে তিনটা জিনিস যাতে সেপারেট থাকে। এখন মডেল ভিউ কন্ট্রোলার কেমনে নিজেদের মধ্যে কমিউনিকেট করে, হ্যাঁ? এটা মনে করো আমার স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ওয়েবসাইট। এখানে মনে করো অনেকগুলো ফিল্ড আছে। এটা মনে করো একটা HTML ফর্ম, এখানে হচ্ছে কয়েকটা ফিল্ড আছে। তো এই ফিল্ডগুলোতে তুমি ইনফরমেশন নিয়ে এই স্টুডেন্টটা তোমার হচ্ছে ডেটাবেজে অ্যাড করতে চাও, হ্যাঁ? আচ্ছা, তো এই ইনফরমেশনটা যখন তুমি ডেটাবেজে অ্যাড করতে যাবা, তখন তোমার আলটিমেট গোলটা কি? যে এই ইনফরমেশনগুলো ডেটাবেজে পাঠানো। তো তুমি হচ্ছে তাহলে এই ফাইলটা কি? এখানে যে ফাইলটা দেখতেছো এটা একটা সিম্পল HTML ফাইল, বা এটা কি আমার ভিউ। তো এই ভিউ কমিউনিকেট করবে হচ্ছে তোমার কন্ট্রোলারের সাথে। এই ভিউ কমিউনিকেট করবে হচ্ছে কন্ট্রোলারের সাথে। কোন কন্ট্রোলারের সাথে? তোমার হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলারের সাথে। তোমার পুরো অ্যাপ্লিকেশনে যত বিজনেস লজিক আছে, এই বিজনেস লজিক গুলো জানে একমাত্র কন্ট্রোলার। ভিউ এর কাছেও কোনো বিজনেস লজিক থাকে না, মডেলের কাছেও কোনো বিজনেস লজিক থাকে না। একমাত্র তোমার বিজনেস লজিক থাকে হচ্ছে কন্ট্রোলারের কাছে। তো এই স্টুডেন্ট কন্ট্রোলারে মনে করো একটা মেথড আছে, সেটা হচ্ছে ক্রিয়েট স্টুডেন্ট। তো এই ভিউ ফাইলটা হচ্ছে এই কন্ট্রোলারের সাথে কমিউনিকেট করে, এই কন্ট্রোলারের এই মেথডের সাথে কমিউনিকেট করে। তারপরে এই কন্ট্রোলার যেটা করে, এই স্টুডেন্ট যে ডেটা টেবিলটা আছে, সেই টেবিলের মধ্যে এই কন্ট্রোলারটা এই স্টুডেন্টটা অ্যাড করে দেয়। তাহলে এই দুইটার মধ্যে তুমি হচ্ছে রিলেশনটা বুঝতে পারছো যে কন্ট্রোলার কিভাবে ভিউ আর মডেলকে অ্যাড করে। আচ্ছা, এখন তাহলে আমি যদি এমভিসি আর্কিটেকচারে যদি শব্দ আসতেছে, তাহলে এমভিসি আর্কিটেকচারের এই যে ফিচার গুলা, হ্যাঁ, ফিচার গুলা যদি হচ্ছে আমি ভাই এই যে স্টুডেন্ট প্রোফাইলের ভিউটা যে আসবে, এটা কন্ট্রোলার থেকে কলের মাধ্যমে আসে না? আচ্ছা, ওই জিনিসটা বোঝাইতে গেলে মানে কোন ভিউটা রিটার্ন হবে আর কি, আমি ওইটা তো আর একটা সেপারেট কল, এই যে স্টুডেন্ট প্রোফাইলের যে ভিউটা, ওই কলটা তো এর আগেই হয়ে আসছে। এটাই বলতেছি। হ্যাঁ, মানে এটা আসলে মাঝখানের একটা জিনিস দেখাইছে যে এভাবে ডেটাটা পাস হচ্ছে।
ওই কলে তো আর কি তোর মডেলের সাথে কোনো কমিউনিকেট করা লাগে না। বুঝছি। আচ্ছা, তো তো ওই এই জন্যই আমার কাছে মডেল আগে ক্রিয়েট করাটা প্রবলেমেটিক মনে হয়। বুঝিনি কি না, আপনি দুইটা অ্যাপ্রোচ বললেন না, যে আগে ও হলো যে মেজর এন্টিটিটা ভাগ করা, এটা আমার কাছে বেশি সুবিধার মনে হয়। মডেল অনুযায়ী করলে মানে যার যার যেটা আসলে ভালো লাগে, দুইটাই ভ্যালিড অ্যাপ্রোচ, যে যেটাতে শান্তি পায় আর কি। আচ্ছা, মানে সাবমিট যে জিনিসটা বলতেছে, যে আমি এই যে ভিউ ফাইলটা পাইছি না, এই যে স্টুডেন্ট প্রোফাইলের যে ভিউ ফাইলটা, এই ভিউ ফাইলটা আমি কই থেকে পাইলাম? হ্যাঁ, মানে আমি তো ডিরেক্টলি আর কি এই ভিউ ফাইলটা পাবো না, আমাকে কোনো একটা কন্ট্রোলার দেওয়া লাগবে। ওই কলটা আসলে এই জিনিসটা পাওয়ার আগে হয়ে আসছে। আমি ধরে নিছি যে এই ভিউটা আমি পেয়ে গেছি, দেন তারপরে এই ভিউ থেকে তুমি রিকোয়েস্ট করছো। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যদি এখন মনে করো ফরম্যাট ডেফিনেশনে ফিচার্স অফ এমভিসি করি, ফিচার্স অফ মডেল ভিউ কন্ট্রোলার। ফার্স্ট ফিচার কি বলতো? হুম, তোমরা স্কেল 1 আর স্কেল 2 তে যে প্রজেক্ট গুলো করছো না, যারা যারা হচ্ছে ওখানে ধরো এই এমভিসি ইউজ করে নাই, হ্যাঁ, তারা অলরেডি জানো যে হচ্ছে তোমার যেখানে এইচটিএমএল ফাইল, তার মধ্যেই তোমার বিজনেস লজিক, তার মধ্যেই তোমার ডেটাবেস কানেকশন। তখন মনে করো একটা এরর আসলে, ওই এররটা কি কারণে আসতেছে, কোন ফাইল থেকে আসতেছে, এটা আসলে বোঝা অনেক কষ্ট হয়ে যায়। এখন তোমার জিনিসগুলো সবই সেপারেট। তোমার মনে করো একটা কন্ট্রোলারের মধ্যে, মনে করো স্টুডেন্ট কন্ট্রোলার, এই স্টুডেন্ট কন্ট্রোলার হচ্ছে তোমার একটা বেসিক্যালি সেট অফ মেথডস। সো যেহেতু এটা একটা সেট অফ মেথডস, অবভিয়াসলি এই প্রত্যেকটা মেথডের জন্য তুমি ইউনিট টেস্টিং লিখতে পারবা। তো এই টেস্টিং করা তো অনেক ইজি হবেই, কিন্তু আগে কিন্তু তুমি টেস্টিং লিখতে পারতো না। তোমার একই ফাইলে তোমার এইচটিএমএল, একই ফাইলে বিজনেস লজিক, একই ফাইলে ডেটাবেস কানেকশন, মানে খুব বাজে একটা ব্যাপার। তো এটা যেহেতু একটা সেট অফ মেথডস, তোমার পুরো জিনিসগুলো কিন্তু সেপারেট, যে স্টুডেন্ট ক্রিয়েট করার সময় তোমার কোন মেথড হচ্ছে কল হচ্ছে, তারপর স্টুডেন্ট লিস্ট আনার সময় তোমার কোন মেথড কল হচ্ছে, স্টুডেন্ট ডিলিট করার সময় কোন মেথড কল হচ্ছে। তো জিনিসগুলো সেপারেট। তোমার ধরো ডিবাগ করা ইজি কেন, তোমার মনে করো একটা স্টুডেন্ট ডিলিট করতে যে তোমার মনে করো সাকসেসফুল একটা অ্যালার্ট পাইলা, বাট স্টুডেন্টটা ডিলিট হয় না, তাহলে তুমি মোটামুটি তোমার একটা হেড স্টার্ট আছে, যে হচ্ছে আমার এররটা আসতেছে কই থেকে, যে আমার ডিলিট মেথডটা আছে সেখানে। ওকে, তো এটা হচ্ছে তোমার ইজি ডিবাগিং, আর হচ্ছে তোমার টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। তোমার প্রত্যেকটা কন্ট্রোলার মেথডের জন্য তুমি হচ্ছে লিখতে পারবে, টেস্টিং লিখতে পারবে। টেস্টটাই তো ভাই বলে দেবে যে এই মেথডটা ফেল করছে এই কিনা, মেথডটা ফেল করছে, শেষ। হুম। তো ওই টেস্ট তো করি ডিবাগিং এর জন্য আর কি। আচ্ছা, এরপরে কন্ট্রোলারের কল ছাড়া তোমার পুরা প্রজেক্টটা একটা চুলও নড়বে না। ঠিক আছে, তুমি একটা এইচটিএমএল ফাইলও দেখতে পারবে না, একটা ভিউ ফাইলও দেখতে পারবে না, তুমি ডেটাবেজে মনে করো এক বিটের একটা জিনিস রাখতে পারবে না উইদাউট এ কন্ট্রোলার কল। তার মানে তোমার পুরো প্রজেক্টের হাতে তোমার কন্ট্রোলার আছে, মানে পুরো প্রজেক্টটা তোমার কন্ট্রোলারের হাতে, এই জন্য এই জিনিসটার নাম হচ্ছে কন্ট্রোলার। ভাই ওয়েব ডট পিএইচপি ও কি লারাভেলের একটা কন্ট্রোলার?
বুঝিনি রে, আবার বল। মানে লারাভেলে আমরা web.php তে ডাইরেক্ট হলো যে ইন পয়েন্ট দিয়ে তো ভিউ রিটার্ন করতে পারি। হুম, তো ওই যে ভাই আপনি বললেন যে মানে কন্ট্রোলার ছাড়া হলো HTML ভিউ রিটার্ন করা যাবে না। না ওই যে ওটাতে HTML চেঞ্জ করা যায়, ভিউ রিটার্ন করা যায়, মানে ওটাও একটা সেপারেট কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করলাম যে web.php কন্ট্রোলার কি। হুম, এই যে কন্ট্রোলারে মনে করো একটা রিকোয়েস্ট গেলে, হ্যাঁ এই একটা রিকোয়েস্ট গেলে কোন ফাংশনটা কল হবে এইটাও আসলে বোঝা যায়। এটা হচ্ছে মনে করো তোমার ওয়েবসাইটে যতগুলো রাউট আছে সবগুলো একটা জায়গায় লিস্টেড থাকে, এবং প্রত্যেকটা কাজের জন্য কিন্তু তোমার ডিফারেন্ট রাউট ইউজ করা লাগে। যেমন মনে করো তুমি একটা স্টুডেন্ট ক্রিয়েট করবা, হ্যাঁ তো একটা স্টুডেন্ট ক্রিয়েট করার সময় তখন তুমি কোন ইউআরএল এ যাও? বেসিক্যালি তোমার মনে করো something.com, ওয়েব সার্ভিসের মধ্যে বলছিলাম মনে হয় something.com/students, এই লিংকে যাবা না? এই লিংকে যাবা তুমি কোন মেথডে? পোস্ট মেথডে। তো তুমি এই ইউআরএল এ পোস্ট মেথডে যদি যাও তাহলে এই পুরো জিনিসটা তোমার একটা সেপারেট রাউট। তো এই রাউটের সাথে তোমার একটা কন্ট্রোলার বাইন্ড করা থাকে, এই রাউটের সাথে একটা কন্ট্রোলার বাইন্ড করা থাকে। তো এই রাউটের সাথে কন্ট্রোলার বাইন্ড করা থাকে কেমনে? এর সাথে কন্ট্রোলার বাইন্ড করা থাকে হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, এটা হচ্ছে কন্ট্রোলারের নাম, আর একটা মেথড, মেথডটার নাম হইতে পারে মনে করো ক্রিয়েট স্টুডেন্ট। এই যে ধরো সাবমিট যে প্রশ্নটা করলো, যে এখানে আমি এই যে স্টুডেন্ট প্রোফাইলটা পাইছি, হ্যাঁ এটা তো একটা ভিউ ফাইল। এই ভিউ ফাইলটা আমি তোমাদেরকে হুদাই দেখায় ফেললাম, এটা আমি কোন কন্ট্রোলার কল দিয়ে পাইছি, বা কন্ট্রোলার কলটা আমি কখন দিছি। ধরো এই জিনিসটা পাইছি কেমনে, এটা আমি কোন অ্যাড্রেসে যেয়ে পাইছি বলতো? something.com, এরপরে মনে করো একটা ইউআরএল যে পাইছি, তো এটা মনে করো ওই ইউআরএল এ গেট মেথডে গেছি, গেট মেথডে গেলে তোমার মনে করো স্টুডেন্ট কন্ট্রোলার কল হয়েছে, ওই স্টুডেন্ট কন্ট্রোলার একটা মেথড কল হয়েছে, দেন সেই মেথডটা আমাকে কি রিটার্ন করছে? একটা কন্ট্রোলার মাঝে মাঝে একটা ভিউ ফাইল রিটার্ন করবে, একটা কন্ট্রোলার মাঝে মাঝে তোমার ডেটাবেজে চেঞ্জ আনবে, একটা কন্ট্রোলার মাঝে মাঝে কিছুই করবে না, একটা কন্ট্রোলার মাঝে মাঝে ডেটাবেজে চেঞ্জ আনার পরে তোমাকে ভিউ ফাইল রিটার্ন করবে। ঠিক আছে, বুঝছো? এটা হচ্ছে কন্ট্রোলার। এই যে এভাবে একটা কন্ট্রোলার কলের মাধ্যমে আমি এই ভিউ ফাইলটা পাইছি, এই ভিউ ফাইল দেওয়ার পরে এই ভিউ ফাইল ইউজ করে আমি ইন্টারঅ্যাক্ট করে আরেকটা কন্ট্রোলার কল দিছি। বোঝা গেছে? তো এইভাবে কাজ করে। আচ্ছা, তো আরেকটা এমভিসি এর ফিচার হচ্ছে ক্লিয়ার সেপারেশন লজিক। আরেকটা জিনিস এমভিসি অ্যাড করে, সেটা হচ্ছে এটাই মানে টু সাম এক্সটেন্ট কোড রিউজেবিলিটি অ্যাড করে। জি ভাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার বা এমভিসি। হ্যাঁ, এখন মনে করো যে আগের দিনের ক্লাসটা তো আমি নিতে পারিনি, তো রেকর্ডিং দিছিলাম।